বাড়িতে গেট দিয়ে যাচ্ছিলাম, মনে হলো কেউ আবুল বলে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখলাম বাম সাইডে কিছু মেয়ে আমাকে ডাকছে। আমি না দেখার ভান করে চলে যেতেই দেখি আমার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে যেতেই, ওই আবুল দাঁড়া। জি বলুন। তোকে তখন আমি কতবার ডাকলাম, চলে এলি কেন? আমি তো আপনাকে চিনি না, তাছাড়া আমার নামও আবুল না, তাই শুনিনি। দেখ রিয়া, তোর মুখে মুখে তক্ক করছে এই আবুলটা। এই আবুল, তোর সাহস তো কম না, আমার মুখে মুখে তর্ক করিস? চিনিস আমি কে? ও, তার মানে এই মেয়েটির নাম রিয়া। নামটা তো বেশ সুন্দর দেখতে, বাট আস্ত একটা কটকটে। দেখ তানিশা, আবুলটা কেমন ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে পাশের মেয়েটির নাম তানিশা। রে, দেখতে তো পুরা এখাত। আমি খালি দাঁড়িয়ে ওদের কথা শুনছি আর নীরবে চোখের পানি ফেলছি। আমি আপনাদের কি ক্ষতি করেছি যে আপনারা অযথা আমাকে অপমান করছেন? ফকিরের বাচ্চা, আবার আমার মুখের উপর কথা বলিস? ঠাস ঠাস, চল তানিশা, এই আবুলটাকে পরে দেখে নিব। বাচ্চাদের সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমি মাথা নিচু করে ভাবছি, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, এমনকি আজ এদের সাথে আমার প্রথম দেখা। আসলে আমাদের মতো গরিবদের কেউ দেখতে পারে না, তাই তো আমরা সমাজে চলাফেরা করতে পারি না। অনেক কথাই তো বললাম, চলুন এবার পরিচয়টা সেরে নেই। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম, বস্তিতে থাকি। বাবা মা কেউই নেই। আসলে জানি না আমার বাবা মাকে কোথায় থাকেন। বলতে গেলে আমার আপন আমার এক রহিম চাচা আছেন। অনেক কষ্টে বাছরিতে ভর্তি হয়েছি, কারণ আমাকে তো অনেক বড় হতে হবে। আমি ছোট থেকেই অনেক মেধাবী ছিলাম, তাই রহিম চাচা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। ক্লাসে অনেক মেধাবী থাকায় পিএসসিতে বৃত্তি পেয়েছিলাম, এবং জিএসসি এসএসসিতেও ক্লাস থাকায় ভালো একটি বাছরিতে চান্স পাই। আজকেই প্রথম বাছরিতে আসলাম, আর তারপরে কি হলো আপনারা তো দেখলেন। অমনি টুনটুন করে ক্লাসের ঘন্টা বেজে পড়লো। আমি ক্লাসে গেলাম এবং সবার লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। স্যার আসলেন, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? স্যার আসতে পারি? হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি রিয়া আর তানিশা এই কথাটি বলল। আসো রিয়া, তা কেমন আছো তুমি? উত্তর না দিয়ে সামনের বেঞ্চে বসে বলল, কি অসভ্য মেয়ের বাবা। তা আজকে তোমাদের প্রথম দিন, তাই সবার পরিচয় বলো সামনে থেকে। সবাই সবার পরিচয় বলছে, এবার রিয়ার পালা। তুমি বসো মা, তোমাকে সবাই চেনে, তুমি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে। ও তাই, এই মেয়ের এত অহংকার। হঠাৎ দেখি স্যার আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, এই বেদব ছেলে, কখন থেকে তোমাকে ডাকছি, তোমার কানে কথা যায় না? অমনি সবাই হো হো করে হেসে উঠলো। সরি স্যার, আসলে আমি শুনতে পাইনি। তোমার নাম কি আর কোথায় থাকো? আমার নাম নাহিদ ইসলাম, আমি বস্তি এলাকায় থাকি। কেমন করে যে এই নোংরা মানুষ কলেজে ভর্তি হয়, ছি! কি হচ্ছে কি এসব রিয়া? কেউ এমনভাবে কথা বলে? বসো নাহিদ। রিয়া আমার দিকে সেই রাগীভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজকে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আর কিছুক্ষণ কথা বললে স্যার চলে গেলেন। অমনি রিয়া আর তানিশা আমার কাছে এসে, দেখ রিয়া, আজ এই আবুলটার জন্যই তোকে স্যার অপমান করে গেল। ফকিন্নির বাচ্চা, তোকে তো আজ আমি... ঠাস ঠাস করে তিনটা চর মেরে চলে গেল। আমি বসে বসে ভাবছি, আমার যদি আজকে বাবা মা থাকতো, কেউ আমাকে হয়তো ফকিনি বলতো না, আমি সবার মতো চলতে পারতাম। হঠাৎ পাশে একটি ছেলে এসে, হাই, আমি রাতুল। তুমি? জি আমি নাহিদ। বন্ধু হতে পারি আমরা? হুম। ওকে, আজ থেকে আমরা বন্ধু। আর বন্ধুদের মাঝে আপনি তুমি চলে না, জাস্ট তুই। ওকে? হুম। কি হুম হুম করছিস? আর ওই রিয়ার থেকে দূরে দূরে থাকবি, ও অনেক খারাপ, বুঝলি? ওকে বন্ধু। চল বাইরে যাই, আজ আর ক্লাস হবে না। চল। তারপর বাইরে চলে আসলাম, অনেক গল্প করলাম। অনেক গল্প হলো, এবার চল কিছু খেয়ে আসি। আমি কি বলবো বুঝতে পারছি না। না মানে আমার খিদে নেই, আমি বাড়ি চলে যাব। আরে চল তো। এই কথা বলে আমাকে ক্যান্টিনে নিয়ে আসলো। কি খাবি বল? জানি না, তোর ইচ্ছা। এই মামা, 2 কাপ কফি দেন তো।
এরই মধ্যে রিয়ারা কোথা থেকে যেন এসে দেখ তানিশা, এটা আবুল না? হ্যাঁ তো, এটা তো পুরাই আবাল। এই আপনাদের সমস্যা কি? ওর নাম নেই? আর আজ সকাল থেকেই ওকে অযথা জ্বালাচ্ছেন কেন? তা তোকে কি বলতে হবে? আমার যা ইচ্ছে আমি তাই করব। আর তোরা তো দরদ কেন এই আবুলের জন্য? রাতুলকে আর কিছু না বলতে দিয়ে আমি ওকে নিয়ে চলে আসলাম ক্যাম্পাসে। রাতুল, আজকে যেহেতু ক্লাস হবে না, তাই চল বাড়ি চলে যাই। ওকে চল, তার আগে তোর ফোন নাম্বারটা দিয়ে যা। আমার তো ফোন নেই। ওকে, কাল দেখা হবে। বাই নাহিদ। বাই। চলে আসলাম বাড়িতে। এসে ফ্রেশ হয়ে চুলায় ভাত রান্না করতে দিলাম, কারণ রহিম চাচা রিক্সা চালাতে গেছেন, এসে আবার খাবার খাবেন, আর আমারও খিদা লেগেছে। প্রায় 2 ঘন্টা পরে। তা নাই, তোমার কলেজ কেমন কাটলো বাবা? ভালো চাচা, হাত মুখ ধুয়ে আসেন, খাবার রেডি। ঠিক আছে বাবা। দুপুরে খাবার খেয়ে রহিম চাচা আবার রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি গোসল করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে একটু ঘোরাফেরা করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলাম। দুপুরে যেহেতু রান্না করা ছিল, তাই আর কিছু রান্না করলাম না, পড়তে বসলাম, কারণ আমাকে যে অনেক বড় হতে হবে। কিছুক্ষণ পরে রহিম চাচা আসলেন, দুজনে খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ভোরের আজান দিলে ঘুম থেকে উঠলাম, অজু করে নামাজ পড়লাম, তারপরে কিছুক্ষণ বই পড়লাম। এরই মধ্যে রহিম চাচা ঘুম থেকে উঠেছে, বই পড়ে চুলায় রান্না করতে দিলাম। রান্না শেষ হলে চাচা আর আমি একসাথে খাওয়া শেষ করলাম। নাহিদ, এই নাও 100 টাকা, তোমার হাত খরচ। আমিও নিয়ে নিলাম, কারণ আমি না নিতে চাইলেও চাচা আমাকে জোর করে দিয়ে দিবেন। তারপর রহিম চাচা রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভার্সিটিতে চলে গেলাম, গেট দিয়ে ঢুকতেই এই মিস্টার আবুল, এদিকে আয়। আমি জানি ওদের কাছে গেলেও বিপদ, আবার না গেলেও বিপদ, তাই দেরি না করে দ্রুত ওদের কাছে গেলাম। জি বলুন। তা আবুল, কেমন আছিস? ভালো, আপনি কেমন আছেন? এই, তোর তো সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদের প্রশ্ন করিস। আমাকে জিজ্ঞেস করলেন, তাই আমিও জিজ্ঞেস করলাম, এতে সাহসের কি আছে? একটা থালা নিয়ে গেটের সামনে বসলেই তো পারিস, কিছু টাকা পয়সা পেয়ে যেতি। আসলে আমি জানি না আপনাদের আমি কি ক্ষতি করেছি, কেন আপনারা সবার সামনে আমাকে এইভাবে অপমান করেন, একটু বলেন। সেই কথা তোকে বলতে যাব কেন? আর তোকে জ্বালাতে কেমন জানি ভালো লাগে আমাদের। আমি মাথা নিচু করে আছি, কারণ সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আমার মনে হচ্ছে আমি একটা জোকার। তানিশা চল, এই আবুলটাকে পরে আবার জ্বালানো যাবে। হ্যাঁ চল। ওরা চলে গেলে আমি ক্যাম্পাসের এক সাইডে একটি আম গাছের নিচে বসে পড়লাম। কি আজব দুনিয়া, আমরা গরিব বলে কি আমরা মানুষ না, নাকি আমাদের কোনো স্বাধীনতা নেই? হঠাৎ কোথা থেকে যেন রাতুল চলে আসলো, এসে আমার পাশে বসে পড়লো। কিরে, তুই কখন আসলি? আর এইভাবে মন মরা হয়ে বসে কি ভাবছিস? কিছু না রে, এমনিতেই বসে আছি। তা তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তোর? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তা এত দেরি করে কেন? এই একটু মার্কেটে গিয়েছিলাম। এই না ধর। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি, দেখি স্বামী নোটেই একটা ফোন আমার হাতে তুলে দিল। না না, আমি এটা নিয়ে কি করব? কি করবি মানে? আমার সাথে কথা বলবি, আরও লেখাপড়া করতে পারবি, কত কি। আমি সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমার কেন জানি শুধু কান্না পাচ্ছে। এরকম একটা বন্ধু পেয়ে মাত্র 2 দিন হলো পরিচয়, এর মধ্যে এত বেশি আপন করে নিয়েছে। তারপরে আমি ফোনটা নিয়ে সব ঠিক করলাম। তারপরে রাতুল আমাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন এবং কেমন করে চালাতে হয় তাও শিখিয়ে দিল। নাহিদ, সব কিছু তো হলো, চল এবার ক্লাসের দিকে যাই। চল। তারপরে আমি আর রাতুল ক্লাসে গেলাম, গিয়ে দেখি রিয়া তানিশা সামনের বেঞ্চে বসে আছে। আমি ক্লাসে যেতেই দেখ, আমাদের আবুল মিয়া চলে এসেছেন। অমনি স্যার চলে আসলেন, আর সবাই চুপ করে দাঁড়িয়ে গেলাম। সবাই বসো। সবাই বসে পড়লাম। ক্লাস চলতেছে, হঠাৎ রিয়া দাঁড়িয়ে বলল, স্যার। কি হয়েছে রিয়া?
স্যার এই ফকিরটাকে আমাকে এই কাগজটা ছুঁড়ে মেরেছে। আমি তো অবাক, কি বলে এই মেয়েটা? প্রথম দিন থেকেই এই মেয়েটা আমার সাথে লেগে আছে। মনে মনে বললাম, এই বেয়াদব ছেলে, তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম, আর এরই মধ্যে বেয়াদবি শুরু করেছো। স্যার, নাহিদের কোনো রাতুলকে আটকিয়ে দিলাম। এই বেয়াদব ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। আমি কোনো কিছু না বলে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার তানিশা হাসছে। আমি কি বা বলবো, কেউ তো আর আমার কথা বিশ্বাস করবে না, কারণ আমি গরিব আর আমার নেই কোনো পরিচয়। তাই তো নীরবে চলে আসলাম। কিছুক্ষণ পরে ক্যাম্পাসে একা একা বসে আছি। ঠিক তখনই রাতুলের আগমন। কি রে, ক্লাস কেমন হলো তোর? রাখ তোর ক্লাস। তোর নামে মিথ্যা কথা বললো, আর আমি কিছু বলতে চাইলাম, তুই বলতে দিলি না কেন? হয়তো এটাই প্রকৃত বন্ধু। বাদ দে, যা হওয়ার তা হয়ে গেছে। এসব ভেবে আর কোনো কাজ নেই। দুজনে গল্প করতে করতে আবারও ক্লাসের বেল পড়ে গেল। তারপরে 2টা ক্লাস করে যেই না বাহির হব। কি রে আবুল, আজকে কেমন দিলাম? আশা করি বুঝতে পারছিস আমি কেমন। আশা করি আর আমার সাথে তর্ক করবি না, নইলে এর ফল ভালো হবে না। দেখুন, আমি তো কোনো দোষ করিনি। আপনি শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন কেন বলবেন? আমি কি মানুষ না? ফকিরের বাচ্চা, কি বললি? আমি তোর মতো খ্যাতের পেছে পড়ে আছি? ঠাস ঠাস। এই আপনি পেয়েছেনটা কি, যখন তখন ওকে যা তা ভাবে অপমান করছেন? ফকিরের বাচ্চা, তোর জন্য সামান্য একটা ছেলের কাছে আমাকে অপমানিত হতে হলো। তোকে তো আমি পরে দেখে নিব। চল তানিশা। বাপের একটু বেশি টাকা আছে তো তাই বলে এত অহংকার? এই অহংকার একদিন ধুলোয় মিশে যাবে। চল নাহিদ। চল, আমারও ভালো লাগছে না, বাড়িতে চলে যাব। চল, আর চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। হরে দোস্ত। আর পরে ফোন করবো নি। চল এখন বাসায় যাই। অতপর হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই বাসায় এসে দেখি রহিম চাচা শুয়ে আছে। চাচা, আপনার কিছু হয়নি তো? এই অবেলায় শুয়ে আছেন? কে? ও নাহিদ, কিছু না বাবা, এমনি শরীর তো একটু খারাপ লাগছে, তাই শুয়ে আছি। কি বলেন চাচা? কই দেখি তো কি হয়েছে। কি চাচা, জ্বরে তো আপনার গা পুড়ে যাচ্ছে, আর আপনি বলছেন এমনি? চলেন, এক্ষুনি চলেন, আপনারা হাসপাতালে নিয়ে যাব। থাক না বাবা, ও কিছু হবে না, আমার একটু পরে ঠিক হয়ে যাবে। না না, আপনি চলেন তো চাচা। চাচা আসতে চাচ্ছিল না, কারণ যদি ওষুধ দেয় অনেক, তাই। কিন্তু না গেলে যে আর শরীর খারাপ করবে, তাই আমি জোর করে চাচা রিক্সা চালিয়ে চাচাকে নিয়ে হাসপাতালে আসলাম। ডক্টর, দেখেন তো আমার চাচার কি হয়েছে। আপনার একটু ওয়েট করুন, আমি একটু ব্যস্ত আছি। প্লিজ ডক্টর, দেখুন আমার চাচার অবস্থা ভালো না, প্লিজ। দেখুন, আমার কাজ আছে, পরে দেখব। প্লিজ ডক্টর, প্লিজ। চলে গেলেন ডক্টর। এই আমাদের গরিবের অবস্থা, কোনো কিছুতেই আমাদের অধিকার নেই। হে আল্লাহ, আপনি রক্ষা করুন। এদিকে চাচার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। আমি কি করব ভেবে পাচ্ছি না। আবারও ডক্টরের কাছে গেলাম এবং এইবার ডক্টর আসলেন, কারণ চাচার অবস্থা যে খুবই খারাপ। ডক্টর, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন না। আপনি শান্ত হন, আমরা দেখছি। চাচাকে নিয়ে ওনারা ওডিতে নিয়ে গেলেন, কারণ চাচার অবস্থা অনেক খারাপ। আমার অনেক চিন্তা হচ্ছে, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আপন বলতে কেবল আমার চাচাই আছে। এদিকে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ডক্টর এখনও বেরোচ্ছে না। আমার আরও বেশি চিন্তা হচ্ছে। এ আল্লাহ, আপনি একমাত্র ভরসা। আপনি আমার চাচাকে ভালো করে দেন। আমার যে আর কেউ নেই এই পৃথিবীতে। আরও কিছুক্ষণ সময় পেরিয়ে গেল, তাও ডক্টর বের হলেন না। তাই আমি রাতুলকে ফোন করলাম। রাতুল। কি হয়েছে তোর নাহিদ? তুই কান্না করছিস কেন? রাতুল, চাচা খুব অসুস্থ। আমি কি করব ভেবে পাচ্ছি না। তুই এখন কোথায় আছিস বল, আমি আসছি। হাসপাতালে আছি। ওকে, আমি তাড়াতাড়ি আসছি, বাই। রাতুল ফোন কেটে দিল। তার কিছুক্ষণ পরেই রাতুল চলে আসলো। সোজা ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কিছুক্ষণ পরে ডাক্তার বাহির আসলেন।
আমি আর রাতুল দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর, আমার চাচার কি অবস্থা? উনি কি ঠিক আছেন তো? আপনি শান্ত হন। দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কি হয়েছে চাচার? বলুন না ডক্টর, বলুন প্লিজ। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। সরি। না না, এ হতে পারে না। আল্লাহ, তুমি এ কি করলে যে আমার আর কিছুই থাকলো না? বাবার মতো মানুষটাকে নিয়ে নিলে। আমারও যে কিছুই করার নাই ভাই। জানি না কি বলে তোকে সান্ত্বনা দেব। নাহিদ শান্ত হ, তোকে ভেঙে পড়লে তো হবে না ভাই, শান্ত হ। দুনিয়ায় তো সবাই আর বাঁচবে না চিরকাল। রাতুল, আমার যে আর কেউ থাকলো না। আমার আসল বাবা মাকে আমি জানি না, কিন্তু এই মানুষটা আমাকে সেই ছোটকাল থেকেই মানুষ করে আসছে, কোনো স্বার্থ ছাড়াই। কে বললো তোর কেউ নেই? আমি তো এখনো বেঁচে আছি রে। আমি কি তোর কেউ না? সুজাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এরপরে চাচাকে নিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে চাচার জন্য দোয়া করে চলে আসলাম। আমার সাথে রাতুলও আসলো আমার বাড়িতে। নাহিদ চল, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। না, আমি এখানে ঠিক আছি। দেখ, তুই একা থাকতে পারবি না, চল আমার সাথে। আমি অনেক না করলাম, তাও আমার সব প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়ে আসলো। ওর বাড়িতে গিয়ে কলিং বেল দিল, ওর মা এসে খুলে দিল। মা, এই হলো না তোমাকে যার কথা বলেছিলাম। আরে নাহিদ, আর ইনি হলেন আমার মা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি। মা, ভিতরে যেতে দিবা তো আগে? হ্যাঁ বাবা, ভিতরে আসো। তোমার কথা রাতুল মাঝে মধ্যেই বলে। মা, পরে কথা বলো, আগে ওকে ফ্রেশ হতে দাও, অনেক ক্লান্ত ও। হ্যাঁ, ওকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। তারপরে আমাকে রুমটা দেখিয়ে দিল। কি আজব দুনিয়া, আজব মানুষ। কেউ কাছে টেনে নেয় তো কেউ দূরে ঠেলে দেয়। সবাই বাইরে থেকে দেখতে একই রকম, রক্তে মাংসে মানুষ, শুধু মনটা ভিন্ন। কেউ ভালো তো কেউ মন্দ। আমি ফ্রেশ হয়ে খাটে বসলাম। কি আরাম! জীবনে মনে হয় আজ প্রথম বসলাম। রুমটাও বড় আর গোছানো। মনে হয় আমি আসবো বলে আন্টি আগেই সব ঠিকঠাক করে রেখেছে। আর কিছুক্ষণ পরে আন্টি এসে ডিনার করার জন্য ডেকে গেলেন। ক্ষুধাও অনেক লেগেছে, কারণ সেই সকালে খেয়েছি। আর খাবার সময় পাইনি। আঙ্কেলও আসছে, তো রাতুল আমরা একসাথে বসে পরিচয় করিয়ে দিল। কেমন যেন আপন মনে হচ্ছে, ভাবতেই আমার অবাক লাগছে। আমার মতো এতিমকে কীরকম আপন করে নিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আঙ্কেল আন্টির সাথে আমি আর রাতুল গল্প করলাম। তারপরে রুমে এসে শুয়ে পড়লাম। তারপরে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। এদিকে রিয়া কি যেন ভাবছে। আমি কি ঠিক করছি বিনা কারণে একটি ছেলেকে কষ্ট দিচ্ছি? না জানি ছেলেটা কত কষ্টই না পাচ্ছে। না না, এই আমি একদম ঠিক করিনি। কালকেই ওকে সরি বলবো। ভোরের আজানের মিষ্টি আওয়াজে ঘুম ভেঙে গেল। তারপরে অজু করে নামাজ পড়লাম। তার কিছুক্ষণ পরে সুন্দর একটি সকালে সূচনা হলো। রাতুল এখনো ঘুমাচ্ছে। আমি ছাদে চলে এলাম। কি সুন্দর সকালের সূর্য, সাথে সাথে সব মানুষগুলো কাজে বেরিয়ে পড়েছেন। আর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি, রাতুল এখনো ওঠেনি? না বাবা, দেখো তো একটু। ওকে আন্টি, ঠিক আছে। রাতুলের রুমে এসে দেখি হালায় আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি দিলাম এক লাথি। এই কে কে? কিরে, ঘুম কেমন হইলো তোর? আবার জিগায়, আমার কোমরটা গেল রে। তো দাঁড়া, তুই আবার একটা দেই। না ভাই, থাক। এই বলে রাতুল ফ্রেশ হতে চলে গেল। আমিও চলে গেলাম আমার রুমে। গিয়ে মোবাইল টিপছিলাম। এর মধ্যে রাতুল ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। তারপরে আমি রাতুল আঙ্কেল আন্টি ব্রেকফাস্ট করে নিলাম। আঙ্কেল অফিসে চলে গেলেন। আমাকে রাতুল বলল, নাহিদ, আজ ভার্সিটিতে যাবি? না রে, কিছুদিন যাব না, তুই গেলে যা। ওকে, আমিও কিছুদিন যাচ্ছি না। ওকে। আজকে কলেজে গিয়ে নাহিদের থেকে মাপ চেয়ে নিব। জানি না ও আমাকে মাফ করবে কিনা, কারণ আমি যা করছি
তারপরে রিয়া কলেজে চলে গেল। এসে দেখে আমি নাহিদ এখনো আসেনি। এরই মধ্যে তানিশা চলে এসেছে। কি রে, কখন আসলি? আগে তো এত আগে আসতি না। না মানে এই এমনি আসলাম। ও, তোকে দেখে মনে হচ্ছে তুই চিন্তিত। তানিশা, আমরা অনেক খারাপ ব্যবহার করছি নাহিদের সাথে। কোনো কারণ ছাড়াই কত অপমান করেছি, মেরেছি, কিন্তু ও আমাদের কিছুই বলেনি। তানিশাও ভাবছে তাই হয়তো। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, বাট এখন আমরা কি করব? মাপ চাইবো। ও কি মাফ করবে আমাদের, আমরা যা করেছি ওর সাথে? জানি না, বাট চাইবো। এদিকে ক্লাসের টাইম হয়ে আসলো, আমি এখনো আসি নাই। ক্লাস টাইম তো শেষ হয়ে গেছে, নাহিদ তো এখনো আসলো না। তানিশা, আমার মনে হচ্ছে নাহিদের কোনো প্রবলেম হয়েছে, নয়তো এমনিতেই আজ আসে নাই। এমন তো হতে পারে আমাদের জন্য আসে নাই। রাতুল তো আসে না যে ওর থেকে জেনে নেব। আচ্ছা চল, বেল দিচ্ছে, কালকে আসলে কিছু করা যাবে। ওকে চল। এরপর ওরা ক্লাসে চলে গেল, কিন্তু লাকির মন বসলে না ক্লাসে। কোনো রকম একটা ক্লাস করে সে বাসায় চলে আসলো। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসাতেই কাটিয়ে দিলাম। তারপরে শাওয়ার নিয়ে ফেসবুকিং করছিলাম। এর মধ্যে রাতুল এসে লাঞ্চ করার জন্য থেকে গেল। তারপরে সবাই লাঞ্চ করলাম, যে যার লাঞ্চ করে যে যার রুমে চলে আসলাম। আমার ঘুম ঘুম পাচ্ছিল। যে সুন্দর খাট তার থেকেও বেশি নরম, ঘুম না থাকলেও চলে আসবে, তাই দিলাম এক ঘুম। স্বপ্নের মধ্যে দেখছিলাম রাতুল আমাকে ডাকতে এসেছে। এসে দেখি ঘুমের জগতে সাঁতার কাটছি, আর রাতুল দিল এক লাথি। এ কি হালাই বাস্তবে লাথি দিছে আমারে? ওই শালা, আমার সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি কেন? মামা, সকালে আমারটাও নষ্ট করছো, তাই আমিও সুযোগ হাতছাড়া করি নাই। ওঠ, চল বাইরে যেয়ে ঘুরে আসি। আমারও বাসায় ভালো লাগছে না, তাই রাজি হয়ে গেলাম। ওকে বন্ধু, ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। তারপরে আমি ফ্রেশ হয়ে আন্টিকে বলে আমি আর রাতুল ওর বাইক নিয়ে ঘুরতে গেলাম। অনেক জায়গায় ঘুরলাম, ভালোই লাগছিল। নাহিদ, বাইক চালাতে পারিস? না রে। ওকে, আজ শিখবি। তারপরে কিভাবে বাইক চালাতে হয় শিখিয়ে দিল। খুব অল্প সময়ে আমি বাইক চালাতে শিখেও গেলাম। বাইক তো চালানো শিখলি, এবার চল। আমাকে রাতুল মার্কেটে আসতে বলল, আমি বাইক চালিয়ে আসলাম। নাহিদ, দেখ তো তোর কি কি লাগবে। না না, আমার কিছু লাগবে না, বরং তোর যা লাগে তুই কিনে নে। মা আমাকে টাকা দিয়েছে তোর জন্য, এখন তুই না নিলে মা কষ্ট পাবে কিন্তু। তারপর আর কি, যা যা লাগে নিয়ে নিলাম। তারপরে রাতুল বলল, চল, আমার ক্ষুধা লাগেছে, কিছু খেয়ে নি। তারপরে আমরা একটি রেস্টুরেন্টে আসলাম। রাতুল ওয়েটারকে ডাক দিয়ে বলল তার কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করলাম, রাতে হয়ে গেল, তাই সুধা বাসায় চলে আসলাম। এসে দেখি আঙ্কেল অফিস থেকে চলে এসেছে। খুব ভালো। আন্টি, বাইরে থেকে খেয়ে এসেছি, আজকে আর ডিনার করবো না। আমিও। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মনের আনন্দে গেমস খেলতে লাগলাম। এদিকে হয়তো নাহিদ আজ আমাদের জন্যই কলেজে আসে নাই। ইস, কি ভুলটাই না করেছি। একটা ভালো ছেলেকে কতই না অপমান করেছি। কাল কলেজে আসলে যে করেই হোক মাপ চেয়ে নিব। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। এদিকে আমার ঘুম আসছে না, তাই ছাদে চলে আসলাম। আমি ভাবতে লাগলাম কীরকম ছিলাম আর আজ কি হয়ে এসেছে। সবাই আল্লাহ তাআলার ইচ্ছে। হঠাৎ রিয়ার কথা মনে হলো। ভাবছি আজ তো আমি কলেজে যাই নাই, রিয়াও আমাকে জ্বালাতে পারে নাই। কেন জানি না, রিয়ার কথাই খুবই মনে হচ্ছে। আপনারা ভাবছেন তো কেন ওর কথা ভাবছি? ও তো আমাকে অপমান করতো, বাট কেন ওর কথা ভাবছি তাহলে শুনুন। রিয়াকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই আমার ওকে ভালো লাগে। ভাবতে পারেন আমি কাশ খাইছিলাম, বাট তারপরও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। তাও আমার মনে হয় এদিকে ঠিকই ওর ভুল বুঝতে পারবে, তাই ওর কথা ভাবছি। ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। দেখি রাত 1টা বাজে, তাই রুমে এসে আল্লাহর নাম নিয়ে দিলাম এক ঘুম। ভোরের আজানে
ডাক শুনে ঘুম ভেঙে গেল। প্রতিদিনের মতো আজকের নামাজ পড়লাম, বাট আজকে আবারও ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই দেখি সেদিকে রিয়া তো ভালো ঘুম হয় নাই। একটাই কারণ, সে তার কাজে অনুতপ্ত। ঘুম থেকে উঠেই রিয়া তানিশাকে ফোন দিল। হ্যালো তানিশা, হ্যালো, হ্যাঁ বল কি? আজ তাড়াতাড়ি কলেজে চলে আয়। কেন রে? তাড়াতাড়ি কেন আজ আবার? এত কথা কস কেন? তাড়াতাড়ি কলেজে চলে আয়। বাই। ওকে যা। আজ যে করেই হোক নাহিদের সঙ্গে কথা বলতেই হবে, দরকার হলে ওর বাড়িতে যাব। ঘুম থেকে উঠেই দেখি আজ রাতুল আমার আগে উঠেছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে বসে ভাবছি যে আজও কলেজে যাব না। এর মধ্যে আন্টি ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেলেন। খাবারের সময়। না আঙ্কেল, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া শেষ করে রাতুল বলল, নাহিদ, আজ ভার্সিটিতে যাবি না? আজকেও যাব না, তুই যা। ওকে থাক, তাইলে আমি যাই। রাতুল চলে গেলে কলেজে রাতুল গেট দিয়ে ঢুকতেই দেখে রিয়ার তানিশা ওর সামনে দাঁড়িয়ে আছে। কি চাই? তারপরে রিয়া যা বলল রাতুল শুনেই তো রিয়া বলল, রাতুল, নাহিদ কই? 2 দিন থেকেই দেখছি না। কেন আবার অপমান করবেন তাই? না রাতুল, আমি মানছি আমি অনেক খারাপ কাজ করেছি। আমার কাছে অনুতপ্ত আমি। তো কি জন্য নাহিদকে খুঁজছেন? না মানে ওর থেকে মাপ চাইবো তাই। বলেন কি? তো আমি কি করতে পারি? ওর নাম্বারটা আমাকে দাও প্লিজ। ওকে ওকে, তুলুন। ধন্যবাদ রাতুল। ওয়েলকাম। আমি কি যেতে পারি? তোমাকে আটকে রাখছে কে? এখানে একটা কথা বলে রাখি, রাতুল আর তানিশা আগে প্রেম করত। আমাকে অপমান করার জন্য রাতুল আর তানিশার সাথে কথা বলে না। এদিকে আমি মনের আনন্দে গেমস খেলতে ব্যস্ত হলাম। ক্লাশ অফ ক্ল্যান অ্যাটাক দিছি, আর কে যেন ফোন দিল। ধুর, আমার অ্যাটাকটাই দিল। একবার কল কেটে গেল, আবারও দিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে একটি মেয়ে সালামের উত্তর নিয়ে আর কিছু বলছে না। ওই কথা কন না কেন? কে আপনি? হ্যাঁ, আমি রিয়া, প্লিজ ফোন কাটবা না। ওকে, কেন ফোন করছেন বলেন। না মানে তোমার সাথে একটু কথা ছিল আমার। আমার সাথে আবার কি কথা? ওকে বলুন। ফোনে না, আজ বিকেলে একটু এই জায়গাতে আসতে পারবা? না, যা বলার ফোনেই বলুন। প্লিজ নাহিদ। ওকে ওকে, বাই। বাই। আমি তো ভেবেই অবাক। এ কি, আমি কি শুনলাম? সবাই আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। থুক্কু, আমার মাথার উপর দিয়ে। রিয়া আমাকে তুমি করে বলছে। যে মেয়ে আমাকে তুই ছাড়া ডাকে নাই, সে মেয়ে আমাকে তুমি করে বলছে। আবার ফোন করে দেখা করতে বললো। যাই হোক, বিকেলবেলায় দেখা যাবে। এদিকে রাতুলের কাছে তানিশা বলছে, রাতুল প্লিজ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও প্লিজ। মাফ করতে পারি, বাট কি বলো? আমি তোমার সব কথা শুনবো। না তেমন কিছু না, জাস্ট নাহিদের কাছে মাপ চাইতে হবে। ও মাফ করলেই আমি মাফ করব, বুঝলা? ওকে, তাই হবে। আমি রাজি, ওর থেকে মাপ চাইবো। ওকে বাই, আমি বাড়ি যাব। ওকে বাই। এদিকে দুপুর হয়ে গেছে, তাই আমি গোসল করে এসে দেখি রাতুল চলে এসেছে। কিরে, ক্লাস কেমন হলো? ভালো, তোর সাথে কথা আছে। ওকে বল, কি বলবি? না আগে খেয়ে নি, তারপরে। রাতুল চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে আন্টি খেতে রাখলো। দুপুরে আঙ্কেল অফিসে, তাই আমি আন্টি আর রাতুল খেয়ে নিলাম। তারপরে আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে রাতুল আসলো, এসেই বলল কলেজের সব কাহিনী। তাই তো বলি, আমার নাম্বার তো রাতুল ছাড়া কেউ জানে না, তাইলে রিয়া কই পাইলো? যাই হোক, আমি বললাম আজ বিকেলে রিয়া দেখা করতে বলেছে, তাই তুইও যাবি আমার সাথে। ওকে যেমনই, এখন বাই, একটু ঘুমামো। ওকে যা। তারপরে আমিও ঘুমাইলাম। এদিকে বিকেলে রিয়া তানিশাকে ফোন করলো। হ্যালো তানিশা, আজ বিকেলে নাহিদের সঙ্গে এক জায়গায় দেখা করতে যাব, চলে আসিস। ওকে, ভালোই হলো। আমারও নাহিদের সঙ্গে কিছু দরকার আছে। ওকে, তাহলে বিকাল 5টায় চলে আসিস। ওকে বাই। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি বিকেলে 4:47 বাজে।
রিয়া তো 5টায় যাওয়ার কথা বলেছিল। আমি তাড়াতাড়ি উঠে রাতুলকে ডেকে বললাম তাড়াতাড়ি রেডি হতে। তারপরে দুজনে রেডি হয়ে আন্টিকে বলে রাতুলের বাইক নিয়ে রিয়ার দেওয়া ঠিকানায় চলে আসলাম। এসে দেখি সামনে একটি পরী বসে আছে। কি সুন্দর নীল রঙের শাড়ি পরে বসে আছে। ক্রাশ খাইছি, রাতে আর খাওয়া লাগবে না। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে। দেখি পরীটা, এ তো রিয়া। ওয়াও কি সুন্দর। কি সুন্দর। না না মানে কিছু না, আমাকে কেন ডেকেছেন তাই বলুন। না মানে সরি। কি বলছেন আপনি? ছড়ি বলছেন কেন? নাহিদ, আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। প্লিজ মাফ করে দাও। ওকে ওকে করলাম। আর কিছু? নাহিদ, আমিও সরি, মাফ করে দাও। ওকে করলাম। তোমাকে মাফ না করলে তো আমার বন্ধুটা কষ্ট পাবে। কেন আমি কষ্ট পাবো কেন? ওই যে মাফ না করলে তোর আবার তানিশা হবে না। যাই হোক, আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাতুল আমার দিকে তাকিয়ে বলল আমিও, যেহেতু আগে থাকতে রিয়াকে লাইক করতাম তাই রাজি হয়ে গেলাম। ওকে আমি রাজি। ওকে, তাইলে আর আপনি করে বলবেন আমাকে। ওকে ঠিক আছে। ওকে চলো, আমার খুবই ক্ষুধা লাগছে। তোমার তো খালি খাই খাই, আস্ত একটা পেটুক। তবে রে। তারপরে এসে একটা রেস্তোরাঁয় এসে কিছু খেয়ে যে যার মতো বাড়িতে চলে আসলাম। আর হ্যাঁ, রাতুল আর তানিশার প্রেম এখন আবার চলছে। কবে যে আমিও চুটিয়ে প্রেম করব। আমি রিয়েলি সিঙ্গেল, কেউ আমাকে পাত্তা দেয় না। বাড়িতে এসে ফেসবুকিং করছিলাম, হঠাৎ একটি নিহারিকা নীলাঞ্জনা নামের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। অ্যাকসেপ্ট করলাম। একটি SMS আসলো, হাই। হ্যালো। কি করছো? আমি যাই করি, আপনি কে? কেউ একজন। ধুর, বাই। ওয়েট, আমি হলাম। কে আপনি? ওই আমি রিয়া। ও রিয়া, তা কেমন আছো? ভালো না। কেন কেন? জি না, তুমি কেমন আছো? ভালো না? কেন গো? জানি না। ওকে বাই, ডিনার করবো। ওকে বাই। তারপরে রিয়া অফলাইনে চলে গেল। আমিও ভাবছি রিয়া কিভাবে এত চেঞ্জ হলো। যাই হোক, ভালোই হয়েছে। তার কিছুক্ষণ পরে রাতুল ডিনার করার জন্য ডেকে গেল। তারপরে খাবারের টেবিলে দেখি সবাই আমার জন্য বসে আছে। আমি বসতেই আন্টি খেতে দিল। খেতে খেতে আঙ্কেলের সাথে কথা বলছিলাম। এরই মধ্যে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা টেবিলে ছিল, দেখি রিয়া ফোন দিয়েছে। কি লজ্জা, কি লজ্জা। সবাই মনে হয় দেখে নিল। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে আসতেই আবার দেখি রিয়া ফোন দিয়েছে। রিসিভ করার পর, ওই তোমার ফোন ধরতে এত টাইম লাগে কেন? আরে থামো বলছি, আমি তো খেতে বসছিলাম। ও তা ফোন দিলা কেন? কেন মানে, আমি কি তোমাকে ফোন দিতে পারবো না? আরে আমি কি তা বলছি নাকি, খালি বেশি বুঝো। বুঝি তো। এরপরে আরও কিছুক্ষণ কথা বলে রিয়া বলল ওর ঘুমাচ্ছে, তাই ও ঘুমিয়ে গেল। আমি তো সেই লেভেলের খুশি যে রিয়া ভালো হয়ে গেছে। তারপরে আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ভোরে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়লাম। তারপরে কিছুক্ষণ বসে থেকে ব্রাশ করতে করতে ছাদে চলে আসলাম। ব্রাশ করে নিচে এসে ফ্রেশ হয়ে দেখি রাতুলও উঠেছে। তারপরে নাস্তা করে রাতুলকে বললাম আমিও আজ কলেজে যাব। তাই দুজনে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলেজে এসে দেখি রিয়া আর তানিশা আগে চলে এসেছে। আমরা আসতেই দেখে রিয়া আমাদের ডাক দিল। আমি আর রাতুল ওদের কাছে আসলাম। এসে আমরা অনেক কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। এইসব দেখে কলেজে সবাই তো অবাক। যাই হোক, গল্প করছিলাম। হঠাৎ ক্লাসের বেল দিয়ে দিল। তারপরে সবাই মিলে ক্লাসে গেলাম। একটা ক্লাস করার পর রিয়া বলল, চলো কোথাও ঘুরে আসি। ওয়াও, গুড আইডিয়া, যাওয়া যায়। ওকে, কি বলিস নাহিদ? বলো কোথায় যেতে চাও? নদীর ধারে গেলে কেমন হয়? সবাই ভালো জায়গা। ওকে তাহলে সবাই চলো। তারপরে সবাই মিলে চলে আসলাম। এসে রাতুলের বাইকটা গ্যারেজে রেখে দুইটা রিক্সা নেওয়ার হলো। রিয়া আর তানিশা একটাতে যাও, আমি আর রাতুল একটাতে যাচ্ছি। না না, ওদের অনেক দিন পর মিল হলো, ওদেরকে একসাথে যেতে দাও। আমিও তো সেটাই চাই। না মানে, ওকে বললাম।
ও ওকে, রাতুল আর তানিশা তোরা একটাতে যা, আর আমরা একটাতে যাচ্ছি। ওকে। তারপরে ওরা একটা রিক্সা নিয়ে চলে গেল, আর অন্যটাতে আমি আর রিয়া উঠে বসলাম। আমি ভাবছি কোনোদিন কোনো মেয়ের সাথে রিক্সাতে চড়ি নাই, তাই আজকে কেমন যেন লজ্জা লাগছে। ওই কি ভাবছো? তাড়াতাড়ি ওঠো। ওকে ওকে বসছি। তারপরে রিক্সাতে উঠে বসছি। রিয়ার গায়ের সঙ্গে যেন স্পর্শ না লাগে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি করছো? এইদিকে সরে বসো, পড়ে যাবে তো। তারপরে সরে গেলাম। রিয়া ওর চুল ছেড়ে দিল, কি অপূর্ব লাগছে তাকে, আর তার চুলের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। তার কিছুক্ষণ পরে আমরা নদীর ধারে চলে আসলাম। কি রাতুল দেখি তানিশার কুলে মাথা দিয়ে শুয়ে আছে। ইস, আমিও যদি এইভাবে কার কুলে ছুতে পারতাম। আস্তে আস্তে। কিছু বললে নাকি? না মানে ওদেরকে একসাথে কি সুন্দর লাগছে। গদ্ধব, কিচ্ছু বোঝে না। আমিও যে তাকে ভালোবাসি। কিছু বললা? না মানে আমরা ওইদিকে গিয়ে বসি। ওকে চলো। তারপরে আমরা আরো কিছুক্ষণ গল্প করে কলেজে চলে আসলাম। তারপরে ওকে বাই, তোমরা ঠিকভাবে যেও। ওকে। তারপরে ওরা চলে গেল। আমরা রাতুলের বাইকটার গ্যারেজে থেকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ দুজনে পড়লাম। কিছুক্ষণ বাদে আন্টি খাবার খেতে ডাকলো, দুজনেই খেতে চলে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই মিলে গল্প করছিলাম। তারপরে সবাই যে যার রুমে চলে আসলাম। এসে দেখি রিয়া 14 বার ফোন দিয়েছে। আবারও দিল, কলটা রিসিভ করার পর। ওই কয়বার ফোন দেওয়া লাগে? কই ছিলা? না মানে ওই গল্প করছিলাম। গল্প মানে কার সাথে? কে সেই মেয়ে? আরে আরে রেগে যাও কেন? কোনো মেয়ে না, রাতুল, আমি, আন্টি আর আঙ্কেল মিলে গল্প করছিলাম। ও সরি সরি। ওকে ঠিক আছে আপু। ওই আপু মানে আমি তোর বোন লাগি? না মানে বউ লাগো। কি বললি? কই কিছু না তো। এমন ভাবে আরো অনেক কথা বললাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। এইভাবে দিনকাল চলছে। আমাদের দেখতে দেখতে আরো 2টা বছর চলে গেল। মানে এখন আমরা অনার্স 3য় সেমিস্টার। আর এদিকে রিয়ার কেয়ারিং, কোনো মেয়েদের সাথে কথা বলা যাবে না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, সব কিছুই রিয়াই ঠিক করে দিবে। এই তো কিছুদিন আগে আমি আর রাতুল কলেজে এসে দেখি রিয়া এখনো আসে নাই। তাই বসেছিলাম, একটি মেয়ে এসে বলল, হাই, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ শিওর, কেন নয়। ধন্যবাদ। তা আপনি কোন সেমিস্টারে পড়েন? 3য় সেমিস্টারে। আপনি? আমি 1ম সেমিস্টার। ও। এরই মধ্যে ঠাস ঠাস করে রিয়া ওই মেয়েটিকে থাপ্পড় মেরেছে। এই, আপনি আমাকে মারলেন কেন? ওই তুই নাহিদের পাশে বসার সাহস কই থেকে পেলি? কেন? নাহিদ আপনার কে হয়? বিএফ নাকি যে ওনার পাশে বসা যাবে না? এরই মধ্যে এখানে তানিশা ও কলেজের অনেকে চলে আসছে। আমি খালি দর্শকের মতো ওদের ঝগড়া করাটা দেখছি। রিয়া হয়তো আমাকে ভালোবাসে, না হলে এই সামান্য বিষয় নিয়ে এমনভাবে এই মেয়েটার সাথে ঝগড়া করবে কেন? তারপরে রিয়া বলল, নাহিদ আমার বিএফ, তুই ওর পাশে বসবি কেন? সরি আপু, ভুল হয়ে গেছে, আর হবে না। এই বলে মেয়েটি চলে গেল। আমার মাথা ঘুরছে, খালি আমার না সবারই। কি বললো রিয়া? আমি ওর বিএফ কবে থেকে হলাম? আজ একটু দেরিতে আসছি, তাতে মেয়েদের সাথে টাঙ্কি মারা শুরু করে দিছো? এই বলে রিয়া হন হন করে বাড়িতে চলে গেল। আমি, রাতুল, তানিশা অনেকবার ওকে থাকতে চেষ্টা করলাম, কিন্তু চলেই গেল। আমার মনে হয় রিয়া নাহিদকে ভালোবাসে। আমার তো তাই মনে হয়, না হলে এই সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করতো না। কি ফালতু কথা বলিস? কোথায় ও আর কোথায় আমি? আমার আর ভালো লাগছে না। রাতুল তোরা থাক, আমি বাড়িতে চলে গেলাম। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। এসে রিয়াকে ফোন দিলাম, রিং হচ্ছে বাট রিসিভ করছে না। আবারও ফোন দিলাম, এবার বন্ধ দেখাচ্ছে। আবারও কয়েকবার ফোন করার চেষ্টা করলাম, বাট বন্ধ দেখাচ্ছে। দুপুরে রাতুল আসলো। রাতুলকে বললাম, রাতুল রিয়া তো ফোন বন্ধ করে রেখেছে, এই সামান্য বিষয় নিয়ে এমন করলে হবে? সব ঠিক হয়ে যাবে, বাদ দে। কাল
কলেজে দেখা যাবে। ওকে। তারপরে রাতুল চলে গেল। এভাবেই সারাদিন কেটে গেল। রাতে আবার রিয়ার কাছে ফোন দিলাম। রিং হচ্ছে, 2বার দেওয়ার পর রিসিভ করলো। ওই এত ফোন দিস কেন? আর ফোন দিবি না। রিয়া শোনো না। অমনি টুট টুট করে যা কেটে দিল। তারপরে ফোন দিলে আবার বন্ধ দেখাচ্ছে। আর ফোন না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, বাট ঘুম মনে হয় ছুটি নিয়ে চলে গেছে। এভাবে রাতটা কেটে গেল। সকালে খাওয়া দাওয়া শেষ করে কলেজে চলে আসলাম। এসে রিয়াকে খুঁজতে লাগলাম। দেখি রিয়া একটি আম গাছের নিচে বসে আছে। আমি ওর কাছে যেতেই রিয়া চলে যেতে লাগলো। আমি দৌড়ে রিয়ার হাতটা ধরলাম। তারপর, হাত ছাড়। রিয়া প্লিজ, এই সামান্য বিষয় নিয়ে এমন করো না। হাত ছাড়। না রিয়া, আমি তোমাকে ভালোবাসি। ফকিন্নির বাচ্চা হয়ে চাঁদ ধরতে চাস? তোর ভাগ্য ভালো যে আমি তোর ফ্রেন্ড হয়েছিলাম, বাট তুই তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য নাই। আবার আসছে ভালোবাসতে। এরপর আর যেন আমার চোখের সামনে তোকে না দেখি। এই বলে রিয়া চলে গেল। রিয়া এটা না করলেও পারতো। 2 বছর আগে যা কষ্ট পাইনি তা আজ পেলাম। এদিকে রাতুল আর তানিশা কোথায় যেন গেছে। আর এরই মধ্যেই আমিও কলেজে থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। আনমনে হাঁটতেছি, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ সামনে থেকে একটা কার এসে আমাকে ধাক্কা দেয়। আমি ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যাই। তারপর আর মনে নেই। হঠাৎ জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে কোনো এক বেডে শুয়ে আছি। হঠাৎ কেউ একজন বলল, তোমার এখন কেমন লাগছে বাবা? সামনে তাকিয়ে দেখি একটা 50 থেকে 55 বছরের মহিলা। মোটামুটি ভালো। আপনি কে? আজ থেকে 11 দিন আগে আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আমি তোমাকে হসপিটালে নিয়ে আসি। কি 11 দিন থেকে আমার জ্ঞান ছিল না? তা তোমার বাসা কোথায়? তাদের নাম্বার বলো, ফোন করি। আমি চুপ হয়ে আছি, কারণ আমি তো এতিম। কি হলো বলো? না মানে আমার কেউ নেই। আমি দুঃখিত। না সমস্যা নেই। তা তোমার নাম কি বাবা? মোহাম্মদ নাহিদ ইসলাম। কি বললে? নাহিদ? কেন? আর আপনি কাটছেন কেন? কই দেখি তোমার হাতটা। এই বলে তিনি আমার হাত ধরে উপরে কি যেন দেখলেন। তারপরে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। এ কি করছেন? নাহিদ, আমি তোর মা রে বাবা। আজ 17 বছর পরে তোকে পেলাম। কি কন? আমি তো এতিম। না বাবা, তাহলে শোন। 17 বছর আগে তোর বয়স তখন মাত্র 4 বছর। তখন একদিন তোর বাবার সাথে আমরা মেলায় ঘুরতে যাই। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখি তুই নাই। তারপরে তোকে অনেক খুঁজেও না পেয়ে আমি আর তোর বাবা পুলিশের কাছে যাই। তোর বাবা দেশের ভালো ব্যবসায়ী হওয়ায় পুলিশ খুব ভালো করে তোকে খুঁজে, বাট তোকে খুঁজে পাইনি। অনেক দিন ধরে তোকে খুঁজতেছি, বাট কোনো লাভ হয়নি। আমিও মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই কান্না কোনো কষ্টের না, বরং খুশির কান্না। কিন্তু মা, তুমি আমাকে চিনলে কিভাবে? তোর বাম হাতে একটা জন্মদাগ ছিল। তারপরে মা বাবাকে ফোন করে আমার কথা বলল। বাবা তখন কানাডাতে বিজনেসের কাজে গিয়েছিলেন। আমার কথা শুনে সব ক্যান্সেল করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাবা, আমি একটু ডক্টরের কাছ থেকে আসছি, দেখি কবে তোকে বাড়িতে নিয়ে যেতে দিবে। তারপরে মা চলে গেল। আমি ভাবছি, আমি এত বড় লোক হয়েও আমার কিছু ছিল না। আসলে সবাই আল্লাহ তাআলার ইচ্ছে। হঠাৎ করেই কলেজের কথা মনে পড়ে গেল, তাই আবারও মন খারাপ হয়ে গেল। বাট আমি আজকে এতই খুশি যে ওই কষ্ট আমার কাছে কিছুই না, কারণ আজ আমি আর এতিম না। আমার একটা পরিচয় পেয়েছি, যেটা থেকে আমি 17 বছর বঞ্চিত ছিলাম। হঠাৎ মা বলল, কি ভাবিস নাহিদ? কিছু না মা, ডক্টর কি বলল? তুই যেহেতু প্রায় সুস্থ, তাই আজকে ছেড়ে দিবে। তারপরে সব ঠিকঠাক করে আমাকে ছেড়ে দিল। আমি এখন গাড়িতে বসে আছি। গাড়ি যাচ্ছে আমার আসল বাসার দিকে। এদিকে আমি কলেজে থেকে বেরিয়ে আসার পর রাতুল আর তানিশা কলেজে এসে আমাকে না দেখে রাতুল রিয়াকে জিজ্ঞেস করলো, রিয়া, নাহিদ কই? দেখছি না। জানি না তো আমি। ও, তারপরে রাতুল আমাকে ফোন দেয়, বাট ফোন বন্ধ। ওর তো ফোন বন্ধ দেখাচ্ছে। দেখ, বাসায় চলে গেছে মনে হয়। ওকে। তারপরে রাতুল ওর মায়ের কাছে ফোন দেয়। মা,
নাহিদ বাড়ি গেছে? না, এমনি। বাই। নাহিদ তো বাড়িতেও যায়নি। অমনি রিয়া বসে পড়ে আর কান্না করে বলে, যা হওয়ার সব আমার জন্য হয়েছে। কেন, তুমি আবার কি করেছো? তুমি কি করলে রিয়া? তুমি এটা না করলেও পারতে। ছি। বাসি, কাল ওই মেয়ের সাথে কথা বলার জন্য আমি এই করেছি, বাট আমি জানতাম না এই হয়ে যাবে। যা হওয়ার তা তো হয়েই গেছে, চলো এখন খুঁজতে হবে। তারপরে ওরা আমাকে অনেক জায়গায় খুঁজে বাট পায়নি। তারপরে রিয়া সারাদিন মনমরা হয়ে থাকে, ঠিকভাবে খায় না। এদিকে গাড়ি এসে থামলো বিশাল একটি বাড়ির গেটের সামনে। বাবা, এটাই আমাদের বাসা। আমি তো অবাক, এত বিশাল বাড়ি আমাদের 20 কোটি টাকার উপরে লাগবে কমপক্ষে এই বাড়ি বানাতে। না জানি ভিতরে কেমন। তারপরে গেটের ভিতরে ঢুকে তো আমি আরও অবাক। 7টা কার আছে, তার ভিতরে 3টায় BMW কোম্পানির। এই সবাই জিজ্ঞেস করছিল আমি কে। তারপরে মা সবাইকে বলল আমি তাদের হারিয়ে যাওয়া ছেলে। শুনে সবাই চোখের পানি চলে আসলো যে তাদের মালিকের ছেলেকে ফিরে পেয়েছে। তারপরে আমি আর মা বাসার ভিতরে চলে গেলাম। ভিতরে কি সুন্দর করে সব কিছু গোছানো হয়েছে, কোনো এক রাজপ্রাসাদের চেয়ে কম নয়। তারপরে মা আমাকে একটি বড় ঘরে নিয়ে গেল। ওয়াও, কি সুন্দর রুম। তোর জন্যই এই রুমটা এরকম ভাবে সাজানো হয়েছে। খুব ভালো মা। ওকে বাবা, তুই এখন রেস্ট নে। তারপর মা চলে গেল। হঠাৎ রাতুলের কথা মনে পড়তেই আমি মাকে ডাক দিলাম। মা, কি হয়েছে? কিছু লাগবে? আমার ফোন কই? ওইটাই তো নষ্ট হয়ে গেছে। কি? আর সিম? সিম রেখে দিয়েছি। ও ভালো, আমার একটা ফোন লাগবে তাড়াতাড়ি। ওকে, তোর বাবাকে বলে দিচ্ছি, নিয়ে আসবে নে। ওকে, বাবার আসতে আর কতক্ষণ লাগবে? কাল সকালের মধ্যে চলে আসবে। ও, তারপরে মা চলে গেল। দেখি রাত 8:37 বাজে। মা আর কিছুক্ষণ পরে আমার জন্য খাবার নিয়ে আসলো। তার উপরে ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খেয়ে দিলাম এক ঘুম। সকালে বাইরে যেতে দেখি বাবা সোফায় বসে আছে। কাল ভিডিও কলে কথা বলেছিলাম বাবার সাথে। বাবা আমাকে দেখেই তাড়াতাড়ি উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কোথায় ছিল এতদিন বাবা আমার? তোকে কত খুঁজেছি আমরা। বাবা, ওইসব কথা বাদ দাও, এখন তো আল্লাহ আমাদের আবার এক করে দিয়েছে। হ্যাঁ বাবা, তুই ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে নাস্তা করবো। ওকে। তারপরে আবার রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে গেলাম। তারপরে সবাই নাস্তা করে বাবা আমাকে একটি ফোন দিল। ওয়াও, আইফোন এক্স। পছন্দ হয়েছে তোর? খুব হয়েছে। তারপরে বললাম আমার কিছু লুক লাগবে, কলেজে যাব তাই। ওকে, আমি বলে দিচ্ছি 10 জন লোক যাবে তোর সাথে। তোর পছন্দ মতো কার নিয়ে যা। ওকে, আমি এখন ভালো করে চলাচল করতে পারি। আর অনেক দিন হলো কাউকে দেখি না, তাই সবাইকে চমকে দেবো। আর রিয়া, ওয়েট করো, আমি আসতেছি। তারপরে আমি ভালো করে স্টাইল করে 3টা কার নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। একটা BMW, যেটাতে আমি আছি, আর আমার আগে আর পিছনে একটা করে আছে। এর মধ্যে গাড়ি কলেজের গেটে দিয়ে প্রবেশ করলো। সবাই তাকিয়ে আছে গাড়ির দিকে, কারণ এমনভাবে কেউ আসেই নাই কলেজে, তাও আবার BMW কার নিয়ে। রিয়া, রাতুল, তানিশাও তাকিয়ে আছে। তারপরে গাড়ি এসে থামলো আর আমার গার্ড এসে আমার দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে নামতেই সবাই অবাক, বিশেষ করে রিয়া, রাতুল, তানিশা। এ কি দেখেছে ওরা, আমি কেমনে কি ওরা ভাবছে। তারপরে রাতুল, তানিশা আর রিয়া আমার কাছে আসতেই আমার গার্ডগুলো ওদেরকে আটকে দিল। ওদের আসতে দাও। ওকে স্যার। তারপরে ওরা আসতেই রিয়া আমাকে জড়িয়ে ধরলো। তারপরে আমি রিয়াকে ছাড়িয়ে দিলাম একটা থাপ্পড়। এই বড় লোক দেখলেই জড়িয়ে ধরতে মন চায়, তাই না? এ কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি। কই, এতদিন তোমার ভালোবাসা কই ছিল? রাগের মাথায় সেই দিন ওইসব করছি নাহিদ, প্লিজ মাফ করে দাও। মাপ? আর তুমি গোটা কলেজের সামনে কোনো দিন অপমানিত হয়েছ? কেউ যদি তোমাকে ওইভাবে অপমান করতো তাহলে তুমি গুন্ডা ভাড়া করে মারতা, আর তুমি চাচ্ছ মাপ? আর আমি না তোমার বাড়ির কাজে লোক হওয়ারও যোগ্যতা রাখি না, তাইলে মাপটাও কেন? প্লিজ নাহিদ, মাফ করে দাও।
আজকের পরে আর কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবো না। মাফ করে দে না ভাই। ওকে, আমি তো অনেক খারাপ, তাই না? ঠিক আছে, তোমাকে মাফ করতে হবে না। বাই। এই বলে রিয়া কলেজের গেট দিয়ে চলে গেল। তা তোরা কেমন আছিস? আছি কোনো রকম। বাট তুই এতদিন কই ছিলি? আবার এত দামি দামি গাড়ি। ওকে বলছি, আগে চল বসি, তারপরে ওদের সব ঘটনা বললাম। যাক, ভালোই হয়েছে। ওই কিছু করবে না, কাল আবার ঠিকঠাক হয়ে যাবে। তারপরে ক্লাসের ঘন্টা দিল। একটা ক্লাস করে আজ বাসায় চলে আসলাম। রাতুল তানিশাও বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে দুপুরে মা লাঞ্চ করতে ডাক দিল, আমিও চলে গেলাম। ওয়াও মা, সবাই তো আমার পছন্দের খাবার। হ্যাঁ বাবা, তোর জন্যই তো সব রান্না করলাম। আরে আমি কথার কথা বললাম। বাদ দাও, আগে খেয়ে নেই। তারপরে খেয়ে দিয়ে আমার রুমে চলে আসলাম। একটু বিশ্রাম নিয়ে বিকেলে বাবাকে বললাম, বাবা আমার একটা বাইক লাগবে। তারপরে বাইক কিনে বাবা বলল তার নাকি কি কাজ আছে, তাই তিনি চলে গেল। আমি কিছু জায়গায় ঘুরলাম, তারপরে বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমাতে যেয়ে ভাবলাম, আজ আমি কি রিয়ার সাথে ঠিক করলাম? ও না হয় ভুল করেছে, তাই বলে আমিও? তাহলে তো আমিও ওর মতোই হয়ে গেলাম। যাই হোক, ফোন দিয়ে ছড়ি বলি। তারপরে রিয়াকে ফোন দিলাম, বাট ফোন বন্ধ দেখাচ্ছে। তাই আর না দিয়ে ঘুমিয়ে পড়লাম। যা হবার কালকে দেখা যাবে। সকাল 6টা। এত সকালে আবার কে ফোন দিল দেখি। নাহিদ, রিয়া কি হয়েছে রিয়া? কাল রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খাইছে। আমার ঘুম কোথায় যেন হারিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। তাড়াতাড়ি উঠে আমার বাইক নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। এসে তাড়াতাড়ি ভিতরে গেলাম। দেখি তানিশা আর ওরা দুজন দাঁড়িয়ে আছে। ওনারা হয়তো রিয়ার মা বাবা। তানিশা, রিয়া এখন কেমন আছে? জানি না, তবে ডক্টর অপারেশন করছে, কিছুক্ষণ পর বের হলে জানা যাবে। ওনারা কে? রিয়ার বাবা মা। ও, আমার জন্য রিয়ার আজ এই অবস্থা। আমি তার জন্য দায়ী। শুধু আমার জন্য আমার আজ জানটা কষ্ট পাচ্ছে। এদিকে আমার বাসায় না বলে চলে আসাতে বাবা ফোন দিয়েছে। আব্বু, না আব্বু, তুমি আর মা তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। তারপরে আমি ফোন কেটে দিলাম। ডক্টর বাহির হলেন। আমি দৌড়ে ওনাদের কাছে চলে আসলাম। ডক্টর, আমার রিয়া কেমন আছে? ওর কিছু হয়নি তো? ধন্যবাদ ডক্টর। এদিকে রিয়ার বাবা মা আমাকে চিনে না, তাই তানিশাকে জিজ্ঞেস করলেন। তানিশা আমাদের ব্যাপারটা সব খুলে বলল। হে, কি করছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো, আর রিয়াকে তো আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। আঙ্কেল আর কিছু বললো না। 2 ঘন্টা পরে আমার বাবা মা চলে আসছে, আর রিয়ার বাবা মা সাথে কথা বলছে। আমি বসে আছি রিয়ার পাশে। জান, তুমি চলে গেলে আমার কি হবে বলো? তোমাকে তো আমি সেই কবেই মাফ করে দিয়েছি। এদিকে রাতুলও চলে আসছে। এসে আমার সাথে কিছু কথা বলে বাইরে চলে গেল। আর তানিশা আমার বাবা মাকে সব বলে দিয়েছে। আরও 3 ঘন্টা পরে আমি রিয়ার হাত ধরে চেয়ারে ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ আমার মাথায় বিল কেটে দিচ্ছে। আমি মাথা তুলে দেখি রিয়া। আমি সোজা ওকে জড়িয়ে ধরলাম। এই, কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে তো। আসুক, আগে বলো তুমি এই কাজ করলে কেন? তুমি চলে গেলে আমার কি হবে? সরি বাবু, আর হবে না। একটা দাও না। কি দেব? ওই যে কি? দাঁড়াও দেখাচ্ছি। দিলাম 4 ঠোঁট 1 করে। ছোটানোর চেষ্টা করলো। যখন পারলো না, তখন রিয়াও রেসপন্স দিতে লাগলো। ও সরি, ভুল টাইমে চলে আসলাম আমি। কথা শুনে তো আমরা দুজনকে ছেড়ে দিলাম। এ কি, রাতুল আসলি? বললাম কেউ চলে আসবে। আমি কি জানতাম নাকি? আর যাই বলো, তোমার ঠোঁট কিন্তু সেই মিষ্টি। তবে রে, এই বলে আমার বুকে মারতে লাগলো, বাট একটাও লাগছে না। তারপরে রাতুল বলল, আমরা কি এবার আসতে পারি? তারপরে রিয়াকে সবাই দেখতে আসলো। ওয়াও, আমার ছেলের পছন্দ আছে তো।
বাইরে চলে আসলাম লজ্জাতে। আমার সাথে রাতুলও আসলো। কি মামা, তোমার তো হয়ে গেল, ট্রিট দিবা কবে? দিব, আগে বল বিয়ে কবে? সামনের শুক্রবার। কি ভাগ্য আমার রে, সবার বিয়ে ঠিক হয় বাসায় আর আমার বিয়ে হসপিটালে। আজকে আমার গায়ে হলুদ, সবাই অনেক আনন্দ করছে। আর রাতুল আমার বাসায় আছে, আর তানিশা রিয়ার বাসায়। রাতুলের গোটা ফ্যামিলি আমাদের এখানে আছে। কি মামা, তোরটা তো হয়ে গেল, না জানি আমারটা কবে হয়। দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলে আসি। এই না না, আজকের দিনটা অনেক আনন্দ করে পার হয়ে গেল। আজ শুক্রবার, আমাদের বিয়ে। বর্ষে চলে আসলাম রিয়াদের বাড়িতে। ভাবতে কেমন যেন লাগছে, আজ আমার বিয়ে। তারপর আমাকে স্টেজে বসানো হলো। একটু পর দেখি একটি পরী লাল রঙের শাড়ি পরে আমার পাশে বসানো হলো। আমি ওর দিকে তাকিয়ে আছি। কিরে ওইভাবে কি দেখছিস? সবাই হাসছে তো। আমি দেখি সত্যি আমার দিকে তাকিয়ে সবাই মিটমিট করে হাসছে। কি লজ্জা। তারপরে বিয়ের কাজ শেষ হলো। আমাদের বাসায় রিয়াকে নিয়ে চলে আসলাম রাতের বেলায়। কিরে আর কতক্ষণ সাদে দাঁড়িয়ে থাকবি? ওদিকে ভাবি তোর জন্য বসে আছে তো। তারপরে রাতুল আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। আমি দাঁড়িয়ে আছি। একটু বলে রিয়া এসে আমাকে সালাম করতে গেল। এ কি করছো তুমি? তোমার জায়গা তো আমার বুকে। যাও অজু করে এসো। 2 রাকাত নফল নামাজ পড়তে আমাদের নতুন জীবন শুরু করব। তারপরে রিয়া অজু করে আসলো। নামাজ পড়ে আমি আগে খাটে গিয়ে ঘুমানোর ভান করলাম। ওই ঘুমাই গেলে নাকি? নো রেসপন্স। তারপরে রিয়া এসে আমাকে ধাক্কা দিল। অমনি আমি খপ করে ধরে রিয়াকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। আপনাদের আর কি চাই, সব শেষ। এবার আপনারা আসুন। জানি না গল্পটা কেমন হয়েছে, ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। এখানেই গল্প।